আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন বা জানতে চান যে বর্তমানে নিউজিল্যান্ডের জব মার্কেট কেমন, চাকরির ক্রাইসিস কেমন আছে, মানুষজন চাকরি কেমন পাচ্ছে, এটা নিয়ে অনেক কনসার্ন আপনারা। যেহেতু ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিছু নেগেটিভ গল্প শুনতেছেন, তাই আপনাদের এই ব্যাপারে দুশ্চিন্ত হওয়াই স্বাভাবিক। তো আমি এই নিউজিল্যান্ডের বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলবো এবং সেটা আমি কয়েকটা স্টেপে কথা বলবো। একটা হচ্ছে চাকরি তো দুই ধরনের, একটা হচ্ছে আপনার যারা এমনিতেই সার্ভাইভাল জব খোঁজেন, যে স্টুডেন্ট হিসেবে আসার পরে বা ডিপেন্ডেন্ট হিসেবে আসার পরে আপনার সার্ভাইভাল জবের কি অবস্থা। আবার অনেকের কনসার্নটা হচ্ছে পড়াশোনা শেষ করার পরে আপনার ডেস্ক জব বা হোয়াইট কালার জবের কি অবস্থা। সো আমি দুইটা চাকরির সিচুয়েশন নিয়েই কথা বলবো। ফার্স্টে আমি ওভারঅল নিউজিল্যান্ডের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, তারপরে আমি আপনাদেরকে কিছু টিপস দিব হচ্ছে কিভাবে আপনি আসার পরে প্রাথমিকভাবে চাকরি পাবেন বা সার্ভাইভাল জবগুলা যেগুলা প্রথমে আসার পরে আমরা খুঁজি, হ্যাঁ, ওইগুলা কিভাবে পাবেন, কিভাবে নিজেকে তৈরি করবেন। আর আরেকটা অংশে বলবো পরবর্তীতে যে আপনি পড়াশোনা করার পরে আপনার হোয়াইট কালার জব কেমন হবে এবং কোনটা কিভাবে প্রস্তুতি নিলে আপনি চাকরি পাবেন এবং যে চাকরি দিয়ে আসলে আপনার পিআর হবে ওই চাকরির জন্য আপনার প্রস্তুতিটা কেমন হবে, সব ব্যাপারেই ইনশাল্লাহ কথা বলবো। তো আমার সাথে ধৈর্য ধরে থাকুন, আমার কথাগুলো শোনার চেষ্টা করুন। যদিও খুব সুন্দরভাবে গুছিয়ে হয়তোবা আমি বলতে পারবো না, তারপরে চেষ্টা করবো আপনাদের জন্য, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। তো প্রথমে আমি একটা কথা ইন জেনারেল বলতে চাই যে আপনারা যে কোশ্চেনটা করেন, ভাইয়া নিউজিল্যান্ডে চাকরির অবস্থা কি বা জব ক্রাইসিস কেমন, অথবা নিউজিল্যান্ডে না আসে আমি কি লন্ডনে যাব বা আমি কানাডায় যাব, ইউএসএতে যাব বা অস্ট্রেলিয়ায় যাব বা ওইখানকার চাকরির কি খবর, অনেকেই প্রশ্ন করেন। এই ব্যাপারটা পারফেক্টলি বলা সম্ভব না, কারণ বর্তমান বিশ্বের সব জায়গাতেই কিন্তু জব ক্রাইসিস চলছে। এর অনেকগুলা কারণ আছে। দেখেন, সারা পৃথিবীতে এখন যুদ্ধ বিগ্রহ মিডল ইস্টে, ইভেন ইউরোপে বা অন্য অন্য জায়গায় চলছে। তার উপরে আমাদের ট্রাম্প পাগলা আইসা নানান ধরনের ট্যারিফ বসাই দিছে। হ্যাঁ, এর মধ্যে আবার কিন্তু সারা পৃথিবীতেই ইকোনমিক রিসেশন চলছে, এআই এর উত্থান হচ্ছে, রোবোটিক সায়েন্সের অবিস্মরণীয় সাফল্য দিন দিন বাড়তেছে, যেই জন্য কিন্তু আপনার এই জব মার্কেটে কিন্তু অস্থিরতা চলছেই এবং এই অস্থিরতা আরও অনেক দিন চলবে। আমি যদিও অনেক কিছু কম বুঝি বা আমার শিক্ষার স্বল্পতা বা জ্ঞানের স্বল্পতা আছে, তারপরেও আমার সাধারণ জ্ঞান বলে এই অস্থিরতাটা আরও 10-15 বছর চলবে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু চাকরি হারাবে, কয়েক কোটি মানুষের কাজ আসলে যন্ত্র ছিনিয়ে নিবে। আপনি দেখতেছেন এখন রেস্টুরেন্টগুলোতে রোবট খাবার সার্ভ করে, রোবট খাবার তৈরি করে, অনেক কঠিন কঠিন কাজগুলা যেগুলা সফটওয়্যার ভিত্তিক বা ইঞ্জিনিয়ারিং কাজ, সেগুলা কিন্তু এখন রোবট করে বা এআই দিয়ে করা হচ্ছে। অনেক ডাক্তারের অপারেশন এখন উন্নত বিশ্বে রোবটের মাধ্যমে এআই দিয়ে করা হচ্ছে, যেটা মানুষের চেয়ে আরও নির্ভুলভাবে করা হচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা চাকরি হারাচ্ছি। এবং এটা কখনোই আমরা ঠেকাইতে পারবো না, যেহেতু আমরা আসলে যন্ত্র না, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা তো মানুষ। কিন্তু আবার আমাদের অনেক পজিটিভ দিকও আছে। আমরা তো আশরাফুল মাখলুকাত, যন্ত্র আমরাই তৈরি করি, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আমরাই বানাই, তাই আমাদেরও প্রয়োজন আছে। আমাদের ছাড়া কিন্তু আসলে এইগুলা চলবে না। তো যদি চাকরি নিয়ে টেনশন করি, তাহলে কোথায় চাকরি বেশি কোথায় কম, আমার কি হবে, এইগুলা চিন্তা না করে আমি নিজেকে কিভাবে তৈরি করতে পারবো সেটা নিয়ে চিন্তা করা উচিত। নিজেকে কিভাবে অন্যের সাথে তুলনা করে তার চেয়ে এগিয়ে যাওয়া যায় হিংসা না করে, সেই চিন্তা করা উচিত। এখন চাকরি পাওয়া শুধু কিন্তু আমাদের বাংলাদেশে যেই ধরনের পুঁথিগত বিদ্যার উপরে আমরা নির্ভরশীল, হ্যাঁ, এই ধরনের নির্ভরশীলতার উপরে ডিপেন্ড করে আপনি চাকরি পাবেন না।
এখন অনেক অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার বিভিন্ন সফট স্কিল ও কারিগরি দক্ষতা না থাকলে আপনি বর্তমান বিশ্বে চাকরি পাবেন না। বা যে কোনো হোয়াইট কালার জবেও আপনার যদি সফট স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি চাকরি পাওয়ার পরেও ওই চাকরি ধরে রাখতে পারবেন না, অথবা আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে বা প্রমোশন এই টাইপের কিছুই পাবেন না। এক সময় দেখবেন যে আপনি ছাঁটাই হয়ে গেছেন, কারণ আপনার চেয়ে পারফেক্ট কাউকে পাইলে আপনাকে চাকরিতে রাখার কোনো কারণ নাই। সো আমাদের যে পড়াশোনা গদবাদা ওইগুলা কিন্তু বর্তমান যুগে অচল। আর নিউজিল্যান্ডের ব্যাপারে যদি বলি, নিউজিল্যান্ডের চাকরির বাজার আসলেই ছোট, যেহেতু নিউজিল্যান্ড একটা আইসোলেটেড কান্ট্রি, পৃথিবী থেকে অনেক দূরে। নিউজিল্যান্ড অনেক দামি ব্র্যান্ড, অ্যাজ এ কান্ট্রি নিউজিল্যান্ড অনেক দামি ব্র্যান্ড, মানুষ সারা পৃথিবীতে নিউজিল্যান্ডের গ্রহণযোগ্যতা আছে, ওদের ইকোনমি কিন্তু অনেক স্ট্রং, অনেক স্টেবল। কিন্তু নিউজিল্যান্ডের থেকে কোনো প্রোডাক্ট তৈরি হইলে সেই প্রোডাক্টের দাম বেড়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে নিউজিল্যান্ড দেশ হিসাবে অনেক দূরে, র মেটেরিয়ালস যদি চায়না থেকে আসে, বাংলাদেশ থেকে আসে বা আমেরিকা থেকে আসে, আসার পরে এইখানের ফ্যাক্টরিতে প্রোডাকশন হওয়ার পরে আবার সেইটা নদী পথে, সমুদ্র পথে এত পাড়ি দেওয়ার পরে যখন প্রোডাক্টটা পৃথিবীর কাছে পৌঁছায় তখন সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। সেই জন্যই কিন্তু নিউজিল্যান্ডে খুব বেশি মিল কারখানা ওইভাবে গড়ে ওঠে না। সো নিউজিল্যান্ডে চাকরি বাজার ছোট। এখন ছোট বলে আবার আমি ধরে নিলাম যে আমেরিকার চাকরির বাজার সবচেয়ে বড়, কিন্তু অথবা চায়নার চাকরির বাজার অনেক বড়। তার মানে কি আমেরিকাতে সবাই চাকরি পাচ্ছে? তার মানে কি চায়নাতে সবাই চাকরি পাচ্ছে আবার নিউজিল্যান্ডে সবাই বেকার? এর উত্তর সহজ, উত্তরটা হচ্ছে না, অবশ্যই না। আমি আপনাদেরকে ডাটা দিব এখনই, সেটা দিলেই বুঝতে পারবেন। হ্যাঁ, যে নিউজিল্যান্ডে কিন্তু কম্পারেটিভলি বেকারত্বের হার পৃথিবীর অন্য দেশের তুলনায় অনেক কম। যদি আপনি ইউএসের সাথে কম্পেয়ার করেন, কানাডার সাথে, ইউকের সাথে কম্পেয়ার করেন, অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার করেন, নিউজিল্যান্ডে বেকারত্বের হার কম। তো তার মানে কি মানুষ বেকার না, মানুষ কিন্তু কিছু না কিছু করতেছে, করে খাচ্ছে। এখন আপনি কিভাবে আপনাকে তৈরি করবেন, হ্যাঁ, এইগুলা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আর ভবিষ্যতে আপনার কি হবে এইটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই, কারণ ভবিষ্যৎ নির্ধারণ করবেন মহান আল্লাহ তাআলা। আমাদেরকে শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে, নিজের লিমিটেশনসগুলোকে ওভারকাম করতে হবে। চলুন আমরা কাজে নেমে পড়ি, আল্লাহ ভরসা বলে দেখবেন যে ইনশাল্লাহ আমরা সফলকাম হবই। আর এখন আসেন আমি অ্যাকচুয়াল জব মার্কেটের কথা আলাপ করি। প্রথমেই বলতে চাই যে এই জুলাই ক্লোজিংয়ে ওভারঅল যদি নিউজিল্যান্ডে বেকারত্বের হার দেখি তাহলে সারা নিউজিল্যান্ড মিলিয়ে পুরা কান্ট্রিতে বেকারত্বের হার ছিল আপনার 5.2%। তার মানে কি যে প্রতি 100 জনের মধ্যে 5 জন বেকার, 95 জন কিন্তু চাকরি পাচ্ছে। আর এই বেকারত্বের হারটা কিন্তু আবার অকল্যান্ডে একটু বেশি। অকল্যান্ড যেহেতু এদের সবচেয়ে বড় শহর, সবচেয়ে বেশি লোক বাস করে, তো অকল্যান্ডে বেকারত্বের হার হচ্ছে 6.1%। এখন তার মানে প্রতি 100 জনে 6 জন অকল্যান্ডে বেকার। তো বেকারত্বের হার সারা দেশে হচ্ছে ধরেন 5.2%। আমি যদি এটাকে রাফলি 5% ধরি, তাহলে প্রতি 100 জনে 5 জন চাকরি নাই হচ্ছে সারা দেশের সামগ্রিক পরিস্থিতি। আর অকল্যান্ডে হচ্ছে প্রতি 100 জনে 6 জনের চাকরি নাই। তার মানে অকল্যান্ডে ক্রাইসিসটা একটু বেশি। এখন এইটা খুব বেশি ম্যাটার করে না, কারণটা কি জানেন? 100 জনের মধ্যে 6 জন চাকরি নাই মানে কি এই 6 জন আবার কিন্তু বিভিন্নভাবে সরকার থেকে বেনিফিটেড হচ্ছে। হ্যাঁ, সো এইটা খুব বেশি অ্যালার্মিং সিচুয়েশন না। তো যারা চাকরি নাই বলে গল্প করে আপনাদের সাথে, তারাও দেখবেন কিছু না কিছু করতেছে। অথবা তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এত চাকরি নাই, এত ক্রাইসিস, আপনি চলে আসেন না কেন, তখন দেখবেন সে বলবে যে না আমি তো চাকরি পাইছি। এখন চাকরি পাওয়ার ক্ষেত্রে আসলেই যে আপনি চাকরি পাইবেন তা তো না, আপনার সেই যোগ্যতা থাকতে হবে, আপনি মার্কেটের জন্য রেডি হইতে হবে, তখন আপনার চাকরি আসবে। হ্যাঁ, সো সেই জন্য সময় দিতে হবে। চলেন আমি এই ব্যাপারগুলাই আলোচনা করি যে আপনি কিভাবে রেডি হবেন মার্কেটের জন্য, বা আপনি কিভাবে চাকরি পাবেন। আপনি যেহেতু চাকরির সিচুয়েশনটা বুঝতে পারতেছেন, হ্যাঁ নিউজিল্যান্ডে চাকরির সমস্যা আছে, এই যে বললাম 6% হচ্ছে অকল্যান্ডে, 5% হচ্ছে পুরা ওভারঅল নিউজিল্যান্ডে। এখন আসেন এইটার আমরা যদি একটু ব্রেকডাউন করি বা বিস্তারিত আলোচনায় যাই। তো নিউজিল্যান্ডে যদি এখন আমরা চিন্তা করি ভাই যে এখানে জব ক্রাইসিস আছে,
কিন্তু সঠিক প্রস্তুতি যদি আপনার থাকে তাহলে আপনার চাকরি খুঁজে পাওয়া অসম্ভব না। যারা নতুন স্টুডেন্ট বা ইমিগ্রেন্ট হয়ে আসতে চান তাদের জন্য আমি এখন কিছু বাস্তব ভিত্তিক পরামর্শ দিব। হ্যাঁ, এইগুলো আপনি ফলো করলে আপনার সমস্যা ইনশাল্লাহ হবে না। আপনি আসার আগেই চিন্তা করবেন আমি নিউজিল্যান্ডের জব মার্কেটের জন্য প্রস্তুতি কিভাবে নিব। এই পরামর্শগুলো হচ্ছে প্রথমে যখন আপনারা এইখানে আসবেন এসে কিভাবে সার্ভাইভাল জব পাবেন ওইটা আমি বলতেছি। আর এই পরামর্শ দেওয়ার পরে আমি কথা বলবো হচ্ছে আপনি প্রফেশনাল জব বা ডেস্ক জব যেটা বা হোয়াইট কালার জব আপনি যেটা করবেন পড়াশোনা শেষ করে তখন কিভাবে প্রস্তুতি নেবেন সেটা আবার আলাদা বলবো ইনশাল্লাহ। তো চলেন এই ব্যাপারটা আলোচনা করি। তো আপনি ভিসা পাওয়ার পরেই আপনি চিন্তা করবেন, ভিসা পাওয়ার পরেও না, অ্যাকচুয়ালি ভিসা পাওয়ার আগে থেকেই চিন্তা করবেন যে আপনি আপনার ইংলিশ কমিউনিকেশনটাকে কিভাবে ইমপ্রুভ করবেন। কারণ এইখানে আপনি যখন আসবেন, নিউজিল্যান্ড হচ্ছে আপনার পিওর ইংলিশ কান্ট্রি, ইংলিশ তো আপনাকে জানতে হবে। এইখানে আপনি যদি কান্নাও করেন তবু ইংলিশে কান্না করতে হইবে। আপনি যদি দুঃখ প্রকাশ করতে চান, হ্যাঁ, আপনি দুঃখ প্রকাশ করতে হইলেও ইংলিশে করতে হবে। আপনি যদি ভিক্ষাও করতে চান, আমি খারাপভাবে যদি বলি যে আমি নিজেই বলি, আমি যদি ভিক্ষা করতে চাই তবু আমাকে ইংলিশে ভিক্ষা করতে হবে, নয়তো তো কেউ ভিক্ষা দিবে না আমাকে। সো আমরা কিন্তু নিজেদেরকে খুব পণ্ডিত মনে করি যে আমি তো খুব ভালো ইংলিশ জানি, আমি খুব পারফেক্ট ইংলিশ জানি। কিন্তু আমি যখন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আইসা একটা ইংলিশ লোকের সাথে যদি ইংলিশ বলতে চাই তখন দেখা যায় যে আমার আসলে অনেক সমস্যা, আমি ইংলিশ জানিই না। আর আরও একটা বড় সমস্যা হচ্ছে, আমি আগেও কয়েকবার এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি, যে আমাদের ম্যানারে অনেক প্রবলেম আছে। আমরা ম্যানারফুল না। আমরা দেখবেন কথা বলার সময় প্লিজ বলি না, থ্যাংক ইউ বলি না, মানে কার্টিসি মেনটেন করি না। তখন কিন্তু আমরা ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাই। আপনাকে যদি বলা হয় ইন্টারভিউ বোর্ডে আপনি গেলেন, চিন্তা করেন যে আপনি কোনো একটা অফিসে ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে বলা হইলো যে তুমি কি চা খাবা? আমরা বলি না, খাবো না। এইটা তো সুন্দর কথা হইল না। যদি বলি যে না খাবো না, আপনাকে ধন্যবাদ, এই কথাটা বললে শোনা অনেক সুন্দর মনে হয়। আবার যদি বলি যে ভাই আমাকে এক কাপ চা দেন কি পানি দেন, সেইটা কেমন শোনায়। আর যদি বলি যে প্লিজ আমাকে এক কাপ চা দেন পানি দেন, হ্যাঁ, তখন এই ব্যাপারটা অনেক ম্যানারফুল লাগে। এটা পার্সোনালি কেউ নিবেন না, কিন্তু আমরা কিন্তু দেখবেন সেন্টেন্স বলার সময় প্লিজ আর থ্যাংক ইউটাও বলতে জানি না, অথচ আমরা ইংলিশের জাহাজ, নিজেকে বিদ্যার জাহাজ মনে করি। ওই জন্য আপনাকে অবশ্যই ইংলিশটা শিখতে হবে, অ্যাকসেন্ট শিখতে হবে, কথা শিখতে হবে। আমরা যখন এই যে যেমন আমি বাংলা বলি, আমি বাংলা বলার সময় শুদ্ধভাবে বাংলা বলতে পারি না, অনেক সমস্যা থাকে। ইংরেজরাও যখন ইংরেজি বলে তখন কিন্তু তারা গ্রামার মাইনে ইংরেজি বলে না, তাদের অ্যাকসেন্ট অন্যরকম হয়। এই জন্য আপনি অবশ্যই ফ্লুয়েন্ট ইংলিশ শেখার চেষ্টা করবেন, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর এইটা তো আপনার করতেই হবে, কারণ আপনার IELTS এর রিকোয়ারমেন্ট বা পিটির রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করতে পারেন তখন তো আপনি অফার লেটারই পাবেন না, তাই না? সেই জন্য আপনি অবশ্যই ইংলিশ শেখার চেষ্টা করবেন। আর রিয়েল লাইফ কনভারসেশন, ওয়ার্কপ্লেস কমিউনিকেশন, এগুলা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আসার আগে থেকেই ইংলিশ স্পিকিং, লিসেনিং এবং রাইটিং প্র্যাকটিসটা বেশি করে করে আসবেন। ভিসা হয়ে গেলে রিল্যাক্স হয়ে যাব ওইরকম করার কোনো ওয়ে নাই। আর লোকাল এক্সপিরিয়েন্সটা কিন্তু ভ্যালু দেয় নিউজিল্যান্ডের জব মার্কেটে। কিউ এক্সপিরিয়েন্স অনেক গুরুত্বপূর্ণ। তো আসার পরে আপনি ছোটোখাটো কাজ, সেটা পার্ট টাইম হোক, ভলান্টিয়ার হোক, ইন্টার্নশিপ হোক, যেই ধরনের হোক, দ্বিধা করবেন না। যেমন আপনি আসার পরে আপনি যদি আপনি কোনো চাকরি পান নাই, কিন্তু আপনি যদি দেখবেন লোকাল কমিউনিটিতে অনেক ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস হয়, রেড ক্রিসেন্ট আছে বা বিভিন্ন সোসাইটি আছে, হ্যাঁ, তারা বিভিন্ন কাজ করে, সমাজ কল্যাণমূলক কাজ করে, ওইখানে কিন্তু আপনি গেলেই আপনাকে সাথে নিবে, কারণ তারা তো ওইটা ফ্রি কাজ করতে হয়। ফ্রি কাজ করতে হয় বলে আমরা কিন্তু অন্য দেশের লোকজন যায়, কিন্তু আমরা বাঙালিরা যাইতে চাই না। কিন্তু আপনাকে আমার পরামর্শ হবে অবশ্যই এই ধরনের অ্যাক্টিভিটিসে আপনি যুক্ত হবেন। কারণ কি জানেন, আপনি ধরেন কোথাও গিয়ে 2 দিন 2 ঘন্টা করে 4 ঘন্টা করে একটা কাজ করে আসলেন কমিউনিটির জন্য, সমাজের ভালোর জন্য, এইটা তো আপনি আপনার সিভিতে যোগ করতে পারতেছেন, যেটা অনেক ভ্যালু অ্যাড করবে। আবার আরও একটা কাজ হবে, আপনার কিন্তু 2-4 জন লোকাল লোকের সাথে পরিচয় হবে, যেটা আপনার পরবর্তীতে জব
খুঁজতে গেলে অনেক কাজে দিবে আর কি, ওইটা মাথায় রাখবেন। এবং কমিউনিটিতে মিশার চেষ্টা করবেন। বিশেষ করে আমি সবচেয়ে ভালো বুঝি হচ্ছে এটা হচ্ছে আপনার কিউই কমিউনিটিতে মিশবেন। আরেকটা কাজ করবেন, আপনি লোকাল মসজিদে অথবা মন্দিরে সময় দিবেন। আপনি যদি মুসলমান হন আপনার তো এমনিতেই মসজিদে যাওয়া উচিত, নামাজ পড়া উচিত। আর যারা রেগুলার মসজিদে যায়, শুক্রবার না, শুক্রবারে তো সবাই নামাজ পড়ে, অন্য অন্য দিনগুলোতে যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের সাথে যখন মিশবেন, পরিচিত হবেন, দেখবেন ওই ভাই বোনরা কিন্তু আপনাকে প্রচুর হেল্প করবে ইনশাল্লাহ। কারণ যারা রেগুলার মসজিদে যায় তারা আল্লাহ ভক্ত হয়। তো আল্লাহ ভক্ত যারা হয় তারা দুনিয়াতে মানুষকে হেল্প করতে চায় সদকায়ে জারিয়া হিসাবে। তখন তাদের গাইডলাইন, তাদের পরামর্শ, তাদের কমিউনিকেশনটা আপনার অনেক কাজে দিবে। আর যখন আসবেন তখন আপনি সিবিটা এমনভাবে বানাবেন, কভার লেটারটা এমনভাবে বানাবেন যেন খুব বেশি আপনার বড় করবেন না। হ্যাঁ, আপনাকে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। যেই মার্কেটে বা যে চাকরির জন্য যাবেন ওই চাকরির অনুযায়ী আপনার সিভিটা রেডি করবেন। আপনি যদি যান হচ্ছে সুপার শপে চাকরি খুঁজতে, তখন আপনি বাংলাদেশের সুপার শপ রিলেটেড সিবি তৈরি করে নেবেন যে আপনার সুপার শপের অভিজ্ঞতা আছে। আপনি যদি যান হচ্ছে রেস্টুরেন্ট, কফি শপে, তখন আপনি ওই স্টাইলের সিবি তৈরি করে নেবেন এবং ম্যানেজারকে বলার চেষ্টা করবেন যে আপনার ওই ধরনের ধারণা আছে। আপনি যদি দেশে থেকে কিছু শিখে আসেন, যেমন অনেকে বারিস্তা কোর্স করে আসে, অনেকে হেয়ার ড্রেসিং কোর্স করে আসে, এগুলো করে আসলে ওইটাও আপনার এক্সট্রা ভ্যালু অ্যাড করবে ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস মনে রাখবেন, নেটওয়ার্কিংটা অনেক বড় কাজে দেয়। হ্যাঁ, এখানে অনেক কাজ পাবলিক জব সাইটে কিন্তু আসে না, বা আসলেও আপনার মতো আরও অনেকেই অ্যাপ্লাই করে। যারা অ্যাপ্লাই করে তার মানে তারা সবাই বেকার তা না। কিন্তু আমি হয়তো বা আমার পার্সোনাল যে জব করতেছি এখন, এই জবে আমি পার্সোনালি হ্যাপি না, আমিও জব পাওয়ার জন্য অ্যাপ্লাই করি। এখন আমি এখানে দীর্ঘদিন আছি, আমি চাকরির অ্যাপ্লাই করা আর আপনি নতুন আসছেন, আপনি অ্যাপ্লাই করা এক না। আপনার চেয়ে আমি এগিয়ে থাকবো, তখন আমি কিন্তু চাকরি পেয়ে যাব। তো এই জন্য আপনার নেটওয়ার্কিংটা অনেক ইম্পর্টেন্ট। আর অনেকে পরিচিত ভাই ব্রাদার যারা চাকরি করতেছেন তারা যদি আপনাকে রেফারেন্স দেয়, ম্যানেজারকে বলে, তখন কিন্তু আপনি সার্ভাইভাল জবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি ওইগুলাতে আপনার বিশেষ করে রিটেইলে, ডেলিভারিতে, হসপিটালিটি সেক্টরে, যেমন খাবারের দোকানগুলাতে, কফি শপে, কেয়ার জবে, এইগুলাতে কিন্তু অনেক নেটওয়ার্কিংটা অনেক কাজ করে। যেমন কেএফসি বা সুপারমার্কেট, উবার ইটস, ওয়্যার হাউস টাইপের জব, অথবা ম্যাকডোনাল্ড, কফি শপ, এইগুলাতে নেটওয়ার্কিংটা অনেক কাজ করে। ওই যে পরিচিত ভাই ব্রাদার যারা থাকে তারা যদি আপনাকে রেফারেন্স দেয় বা ম্যানেজারকে বলে, তখন আপনি চাকরি পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আর এইগুলা ছিল আপনার প্রথমে আইসা আপনি কিভাবে তৈরি করবেন, চাকরিটা কিভাবে পাবেন, এই ব্যাপারে আমার অ্যাডভাইস। তবে এই ফাইনাল অ্যাডভাইসটা হবে এই ব্যাপারে যে আপনাকে অবশ্যই আসার সময় অন্তত, যেহেতু মার্কেট এখন একটু খারাপ, আবার মার্কেট থেকে আমি একটু পিছিয়ে আছি, আমি বাংলাদেশ থেকে আসছি, আমার ইংলিশের অত দক্ষতাটা নাই, বা আমি অন্য কার্যক্রমগুলা ভালো পারি না, ওই জন্য আমার বুদ্ধিমানের কাজ হবে অন্তত 6 মাসের ব্যাকআপ নিয়ে আসা। তাহলে আপনার ইনশাল্লাহ ঠেকবেন না। চাকরি সবাই পাচ্ছে, সবাই কিছু না কিছু করে খাচ্ছে, আপনিও পারবেন। আল্লাহর দুনিয়াতে আল্লাহ কাউকে না খাওয়ায় রাখে না, সবাই রিজিকের দায়িত্ব কিন্তু মহান আল্লাহ তাআলা নিয়েছেন। সো আমার কি করতে হবে, আমার একটু ব্যাকআপ বেশি নিয়ে আসতে হবে, আর প্রথম দিন থেকে আল্লাহর উপর ভরসা করে চাকরি খুঁজতে নেমে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা চাকরি পেয়ে যাব। এইটা হচ্ছে সার্ভাইভাল জবের ব্যাপারটা বললাম। এখন যদি আসেন আমরা আলাপ করি যে কিভাবে পড়াশোনার পরে আমি চাকরি পাবো, প্রফেশনাল জবে বা ডেস্ক জবে আমি কিভাবে ঢুকবো, আর কিভাবে আমি আস্তে আস্তে পিআরের দিকে যাব। কারণ ওই চাকরিগুলো না পাইলে কিন্তু আপনি পিআর পাবেন না। আপনি রেস্টুরেন্টে কফি বানায় কিন্তু পিআর পাবেন না, বা বার্গার বানায় পিআর পাওয়া যাবে না। সো আপনাকে কিন্তু আলটিমেট ডেস্টিনেশনটা তো আমাদের ওইটাই, বা আলটিমেট গোল যেটা বলি আমরা, ওইটাই তো। সো ওই জন্যও কিন্তু আমাকে রেডি হইতে হবে। তো আসেন ওই ব্যাপারে কথা বলি। আমরা অনেকেই ভাবি যে নিউজিল্যান্ডে যাওয়ার সাথে সাথে আমি পড়াশোনা করার পরে, বা বাংলাদেশে যেহেতু আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি সাথে সাথে অ্যাকাউন্ট্যান্ট
অথবা আইটি অথবা এইচআর অথবা ম্যানেজমেন্ট লেভেলে জব পেয়ে যাব, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক আলাদা। নিউজিল্যান্ডে এখন যেহেতু জব ক্রাইসিস চলছে, তবে যাদের প্রিপারেশন স্ট্রং তারা এখনও কর্পোরেট সেক্টরে জব পাচ্ছে। আজকে আমি ওই ব্যাপারগুলোই শেয়ার করব এবং কিছু একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও আপনাকে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রফেশনাল জবের জন্য আপনার প্রস্তুতিটা অন্যরকম হইতে হবে। আর সেই প্রস্তুতিটা কেমন? সেই প্রস্তুতিরও প্রথমেই হইতে হবে আপনার ইংলিশটা। ইংলিশের কমিউনিকেশনটা হচ্ছে প্রফেশনাল জব পাওয়ার ক্ষেত্রে কি। এই কি রিকোয়ারমেন্টস যদি আপনি ফুলফিল না করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রফেশনাল জব পাবেন না। ধরেন আপনি এসে পড়াশোনা করছেন, পড়াশোনা করার ক্ষেত্রে লেকচারার লেকচার দিছে, আপনি শুনছেন, পরীক্ষা দিছেন, পাশ করছেন, কিন্তু আপনার ইংলিশ ইমপ্রুভ হয় নাই, আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয় নাই, তাহলে আপনি একটা ওই ইংলিশ জব সেক্টরে গিয়া এই নিউজিল্যান্ডের ইংলিশ স্পিকিং লোকদের সাথে আপনি অফিসে কিভাবে আপনাকে মেনটেন করবেন, তাই না? সেই জন্য আপনার কমিউনিকেশন স্কিলটা খুবই স্ট্রং হইতে হবে। অনেকে আইএলটিএস 6.5, 7 পায়, কিন্তু রিয়েল লাইফে যখন ইংলিশে কথা বলতে যায়, যখন ইমেল রাইটিংয়ে যাই, যখন আমরা রিপোর্ট প্রেজেন্টেশনে যাই, যখন ক্লায়েন্ট মিটিংয়ে যাই, সব কিছুতেই আমরা দেখা যায় যে গুলায় ফেলে, আমাদের কনফিডেন্ট তখন থাকে না। আর এই জন্য আপনাকে এইখানে অনেক ইমপ্রুভ করতে হবে। আমার একজন পরিচিত বাংলাদেশি ভাই আছেন, যিনি বাংলাদেশেই অ্যাকাউন্টেন্ট ছিলেন আর সিএ কোয়ালিফিকেশন শেষ করছেন দেশে, কিন্তু এইখানে প্রথম ইন্টারভিউতেই উনি রিজেক্ট হয়েছেন, কারণ ইংলিশ প্রেজেন্টেশন ওনার উইক ছিল। পরে তিনি কিন্তু আবার ইংলিশের বিভিন্ন কোর্স করছেন, যেহেতু ওনার ওয়াইফ স্টুডেন্ট হিসাবে আসছেন, উনি ডিপেন্ডেন্ট ছিলেন। তারপরে উনি নিজেকে ইমপ্রুভ করে, ওনার কিন্তু বেসিক কিন্তু খুবই স্ট্রং, উনি যেহেতু সিএ করা, তারপরে কিন্তু এখন তিনি অকল্যান্ডে মাশাআল্লাহ একটা বড় কোম্পানিতে উনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে কাজ করতেছেন। আরেকটা উদাহরণ আমি দিতে চাই, ইন্ডিয়ান এক ভদ্রলোককে আমি চিনি, উনি ইন্ডিয়াতে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। প্রথমে এইখানে আসার পরে উনি চাকরি পাচ্ছেন না, উনি নর্মাল লেবার হিসাবে একটা ওয়্যার হাউসে কাজ করতো। তারপরে কিন্তু উনি বসে থাকেন, উনি নিজেকে ইমপ্রুভ করছে আর ইঞ্জিনিয়ারিং নিউজিল্যান্ডের মেম্বারশিপের অ্যাপ্লাই করছে, হ্যাঁ, কিছু ব্রিজিং কোর্স করছে, তারপরে কিন্তু উনি আলহামদুলিল্লাহ ওনার সেক্টরে চাকরি পেয়ে গেছে। এখন ওয়েলিংটনে একটা কনস্ট্রাকশন ফার্মের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। ওনার ওয়াইফের পড়াশোনাও শেষ হয় নাই, কিন্তু উনি কিন্তু পিআরের জন্য রেডি হয়ে যাচ্ছেন নিজের চাকরি দিয়েই। তো আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিউই ওয়ার্ক কালচারটা আপনার বুঝতে হবে। নিউজিল্যান্ডের অফিস এনভায়রনমেন্ট কিন্তু আপনার বাংলাদেশের অফিস এনভায়রনমেন্ট না। এইখানে ওই বসের সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, অফিসের বাইরে দাঁড়ায় থাকতে হয় না, বা ওই রকম কিছু না। ওনারা কিন্তু অনেক ফ্রেন্ডলি, কিন্তু আবার খুব প্রফেশনাল। আপনি আপনার একদম কোম্পানির সিইওর সাথে দাঁড়ায় সিগারেট খাইতে পারবেন, তার সাথে বিয়ার খাইতে পারবেন, মানে আমি এগুলা নাউজুবিল্লাহ যদিও এক্সাম্পল হিসাবে দিতেছি, যদি আপনি ওইভাবে নিবেন না। সো আপনি তার সাথে সিগারেট খাইতে পারবেন, চা খাইতে পারবেন, তার কাঁধে হাত রাখতে পারবেন, তারে তুই তোকারিও করতে পারবেন, সবাই সবার নাম ধরে ডাকে, কিন্তু তারা কিন্তু আবার খুবই রেসপেক্টফুল, খুবই প্রফেশনাল, আর খুবই পাংচুয়ালিটিতে, টিম ওয়ার্কে সবচেয়ে বেশি তারা ভ্যালু দেয়। সো এরা কিন্তু অ্যাগ্রেসিভ লিডারশিপ একদমই পছন্দ করে না। যেমন বাংলাদেশে আমরা খুবই এই ব্যাপারটা প্র্যাকটিস করি, অ্যাগ্রেসিভ লিডারশিপটা, যে আমি বস হয়ে গেছে, আমি মই কি হনুরে, আমি নিচেদেরকে ধমক দিচ্ছি, নিচে যারা কাজ করে আমার সাবঅর্ডিনেট বা করতেছে, আর আমরা বসকে সবসময় তেল দেওয়ার চেষ্টা করি। বস আপনাকে তো সুন্দর লাগছে, কাপড়টা কোত্থেকে কিনছেন, সেই লাগতেছে, ভাবিকে নিয়ে গেলেন কালকে রেস্টুরেন্টে, দেখলাম ছবিগুলো সুন্দর আসছে। এই সমস্ত তেল মারার আসলে কোনো দাম নাই এখানে প্রফেশনালিজমটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আর এইখানে হচ্ছে পোলাইট আর কোলাবোরেটিভ অ্যাটিটিউডটা সবাই পছন্দ করে। সো আপনাকে ওইভাবে রেডি হইতে হবে। যেমন আপনাকে একজন ওভারসিজ ম্যানেজার প্রথমে নিজের টিমকে খুব
স্ট্রিক্টভাবে হ্যান্ডেল করতেছিল আসার পরে, সে হয়তো বা ইন্ডিয়ান ছিল বা কে অন্য কোনো দেশের ছিল, এটার একটা কিন্তু আমি কেস স্টাডি আমি ইয়াতেই পড়ছি আর কি, ইয়াহু ফাইন্যান্সে এইখানকার রিপোর্ট। পরে সে ফিডব্যাক পায় যে এইখানে তার এই স্টাইল কাজ করতেছে না, তার চাকরি যায় অবস্থা। তখন সে কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ করার পরে আবার সাকসেস পাইছে। এখন আরও একটা উদাহরণ দিই, কয়েকদিন আগে কিন্তু এয়ার নিউজিল্যান্ডের সিইও হয়েছে ইন্ডিয়ান এক ভদ্রলোক। তার মানে কি, আপনার অ্যাটিটিউড, আপনার কোলাবোরেশন, এইগুলা অনেক ইম্পর্টেন্ট, এগুলা মাথায় রাখতে হবে। আরও একটা ব্যাপার বলি এখানে, সেটা হচ্ছে আমরা কিন্তু সারাদিন বাঙালিরা ফেসবুকে পড়ে থাকি, ফেসবুক ইনস্টাগ্রামে ছবি আপলোড দিই, আমি নিজেও দিই। আমাদের কাজ হচ্ছে ছবি আপলোড দেওয়া, কমেন্টস করা। কিন্তু বাইরের দেশে, নিউজিল্যান্ডে স্পেশালি, ওই ফেসবুকটা না চালায় আপনি যদি এখন থেকে এই লিঙ্কডইন প্রোফাইলটা রেডি করেন, আপনার নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করেন, ওটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল। হ্যাঁ, সো ওইটা অনেক কাজে দিবে। প্রত্যেক দিন যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা লিঙ্কডইনে কাটান এবং আস্তে আস্তে আপনার অভিজ্ঞতাগুলা, আপনার বিভিন্ন অ্যাচিভমেন্টগুলা, এইগুলা দিতে থাকেন, হাইলাইট করতে থাকেন, বিভিন্ন প্রফেশনাল বডিদের সাথে অ্যাড হইতে থাকেন, আপনার চাকরি কিন্তু ওইখান থেকেই হয়ে যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম লোক ভালো চাকরিগুলা কিন্তু লিঙ্কডইন থেকেই পেয়ে যায়। অনেকে পার্সোনালি অফার করে, দেখবেন। কারণ কি, আপনি যখন আপনার স্ট্রেংথগুলা তুলে ধরবেন তখনই আপনাকে হাইলাইট করতে থাকবে। কারণ আমরা যেমন ফেসবুকে বাংলাদেশে বৈশা আমেরিকার একজনকে হাই হ্যালো মেসেজ লিখতে পারি, বা আমি আমার ওয়ালে কি পাবলিশ করলাম সে অস্ট্রেলিয়ায় বসে দেখতেছে, তো আপনার লিঙ্কডইনে কিন্তু সবাই দেখতেছে আপনি কি কি করতেছেন বা কি আপনার অ্যাচিভমেন্ট। তখন আপনাকে কিন্তু তারা নক করে আপনাকে চাকরি দিয়ে দিবে ইনশাল্লাহ। তাই আপনার নেটওয়ার্কিংটা হইতে হবে লিঙ্কডইন বেস। ওই ফেসবুককে আমি কাউকে অ্যাড করে লাভ নাই, আপনি অ্যাড করবেন হচ্ছে লিঙ্কডইনে। আপনি তার সাথে ডিরেক্ট কমিউনিকেশনে যাবেন, পার্সোনাল মেসেজিংয়ে যাবেন। কিন্তু কিভাবে, ভাই আমাকে একটা চাকরি দাও, এটা বললে কেউ চাকরি দিবে না। বরং আমি আমার স্ট্রং পয়েন্টগুলো, আমার স্ট্রেংথগুলো যদি আমি তুলে ধরতে পারি, তখন আমাকে ইন্টারভিউর জন্য ডাকবে। আর তখনই দেখবেন যে ইনস্ট্যান্ট আপনার চাকরি হয়ে যাবে। ওইগুলা মাথায় রাখবেন। আর আরও একটা ব্যাপার হচ্ছে, আমরা আমাদের স্কিল আপগ্রেড করতে হবে। কারণ আমরা নর্মালি পুঁথিগত বিদ্যায় অভ্যস্ত, তাই আমাদেরকে কিছু এক্সট্রা জিনিস শিখতে হবে। যেমন আমি আসার আগে যদি বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে সেইগুলা যদি শিখে আসি, তারপরে আপনার যেমন আমরা সিভিতে সবসময় লিখি যে আমি মাইক্রোসফট অফিসে পারফেক্ট, কিন্তু আমি আসলে পাওয়ার পয়েন্টের কাজ জানি না, আমি আসলে এক্সেলে হিসাব নিকাশ করতে পারি না। তো এই কাজগুলো কিন্তু আমাকে করে আসতে হবে। আদারওয়াইজ আপনি সিভিতে লিখছেন, এখন আপনাকে যদি একটা অফিসে নিয়ে গিয়ে বলে যে এই 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 হিসাবটা আমাকে এক্সেলে দেখাও, তখন আমি না দেখাইতে পারলে আমাকে তো আর চাকরি দিবে না। সো এই জন্য আমাকে অবশ্যই রেডি হইতে হবে। ওই ব্যাপারগুলা মাথায় রাখবেন যে আমি পড়াশোনার পাশাপাশি আমার অন্য ওই স্কিলগুলা থাকতে হবে আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ধৈর্য ধরে শোনার যে ব্যাপারটা, টিম ওয়ার্কের যে ব্যাপারটা, এইটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি নিউজিল্যান্ড মানেই হচ্ছে আপনি প্রত্যেকটা অফিসে দেখবেন টিম ওয়ার্ককে গুরুত্ব দেয়। সো টিম ওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট। সো আপনার ওইগুলা মাথায় রাখতে হবে। আর বিভিন্নভাবে কিভাবে নিজেকে নিজের গণ্ডিটাকে ওভারকাম করা যায় ওইটা চিন্তা করতে হবে। সেই জন্য আমি যত রকমের সফট স্কিল আছে, যত রকমের বেসিক স্কিল আছে, যত রকমের কম্পিউটার স্কিল আছে, ওইগুলো একটা একটা করে শেখার চেষ্টা করব। তাহলে কিন্তু আপনার চাকরি আর কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে আসলে অনেক কথা আমি বলে ফেলছি। তো আমি যদি এখন সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে নিউজিল্যান্ডে প্রফেশনাল জব হোক, ডেস্ক জব হোক, অথবা সার্ভাইভাল জব হোক, ক্রাইসিস কিছুটা আছে, কিন্তু চাকরি পাওয়া যাবে না, চাকরি অসম্ভব কিছু এইটা না। আপনি প্রস্তুত হন, আপনি চাকরি পাবেনই। আর যদি মনে করেন যে আমি অকল্যান্ডে জব ক্রাইসিস একটু বেশি, তাহলে আপনি অন্য দিকেও দেখতে পারেন, ক্রাইস্টচার্চে দেখতে পারেন, আপনি অন্য অন্য যে শহরগুলো আছে ওইগুলোতে দেখতে পারেন, ওয়েলিংটনে দেখতে পারেন। কিন্তু আপনি যেইখানেই যান, আপনার কিন্তু এই প্রতিযোগিতাগুলা ফেস করতে হবে। তো ওইভাবে মন মানসিকতা নিয়ে আসেন, অন্তত 6 মাসের ব্যাকআপ নিয়ে আসেন, ইনশাল্লাহ আপনি ঠেকবেন না। আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে আপনি হয়তোবা
1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে ঠিকই পৌঁছে যাবেন। খালি হাতে ফিরবেনও না, আর আল্লাহ আপনাকে হতাশও করবেন না। আর সেই জন্য আপনাকে প্রস্তুত হইতে হবে, আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা করে আপনার পথ চলতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, কারণ দেয়ার মালিক কিন্তু উনি। সো ওই যারা বলবে নিউজিল্যান্ডে চাকরি নাই, নিউজিল্যান্ডে আইসেন না, তারা ভুল। আমি বলবো আপনার এখনই সময়, যেহেতু নিউজিল্যান্ডে এখন প্রচুর ভিসা হচ্ছে, এখনই সময় নিউজিল্যান্ডে আসার। আপনি নিউজিল্যান্ডে আসেন, এইখানে আপনার আমরা যেহেতু বাঙালি কমিউনিটি ছোট আছি, আপনি আসলে কমিউনিটি বড় হবে, আপনাকে ওয়েলকাম, এবং দোয়া করি আপনি যেন আসতে পারেন। তো কথা হবে অন্য একদিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।